আমাদের বাস্কেটবলের ফেডারেশন নিজস্ব কোনো মাঠ নেই। আজকে ঘুমিয়ে কালকে তো বেস্ট হতে পারবো না। খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়ানোটা আমার মতে ঠিক নয়। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত কমিটি আসলে আশা করি আমাদের খেলার মান আরো বাড়বে। দর্শক, আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের বাস্কেটবল জগতের এক উজ্জ্বল নাম, যিনি চট্টগ্রাম থেকে উঠে এসে নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন জাতীয় পর্যায়ে। জাতীয় পর্যায়ে খেলার পাশাপাশি তিনি পালন করেছেন কোচের দায়িত্ব। আজ আমাদের সাথে আছেন অনিরুদ্ধ তালুকদার বর্ণ। বর্ণ, কেমন আছেন আপনি? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন অনুভব করছেন? না, ভালো লাগছে। এই বাস্কেটবলের সাথে আসলে আপনার বেড়ে ওঠাটা কিভাবে? আমি শুরু থেকে আসলে বাস্কেটবলের সাথে ছিলাম না। আমি স্কুল পর্যায়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে জড়িত ছিলাম। একটা পর্যায়ে আমি হকি খেলতাম। তো সেখান থেকে আমাদের স্কুল থেকে যখন আপনি তো হয়তো বা জানেন আমি বিকেএসপি থেকে এসেছি। তো বিকেএসপি ট্রায়াল হয় প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে। তো আমাদের স্কুলে চিঠি আসে যে বিকেএসপি ট্রায়াল হবে। তো সেখানে আমরা স্কুল থেকে হকি টিম সবাই যাই। তো সেখান থেকে আমরা ট্রায়াল দিই। তো এক পর্যায়ে ট্রায়াল থেকে আমাকে আমার হাইট দেখে আমাকে তারা বাস্কেটবলের জন্য সিলেক্ট করে। কিন্তু আসলে আমি এর আগে কখনো বাস্কেটবল খেলিনি। তো আমাকে সেখান থেকে আশ্বস্ত করা হয় যে আপনি আসেন, 1 মাসের ক্যাম্পে আসেন, এরপর আপনি শিখেন, তারপরে যদি আপনার মনে হয় তাহলে আমরা আস্তে আস্তে দেখবো যে কি করা যায়। তো পরে প্রথমে তো বাসা থেকে এটা মানবে না যে ঢাকায় গিয়ে ক্যাম্প করবে, বাস্কেটবল শিখবে, কি হয় না হয়। পরবর্তীতে আমি বাসায় এই জিনিসটা নিয়ে তাদের সাথে আরও আলোচনা করি। পরবর্তীতে এক পর্যায়ে তারা রাজি হয়। তারপর আমি ঢাকায় এসে 1 মাসের ক্যাম্প করি। তারপর আস্তে আস্তে বাস্কেটবলের প্রতি একটা ভালো লাগা সৃষ্টি হয়। তারপর আমার আবার বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য একটা আগ্রহ তৈরি হয়। তো এক পর্যায়ে গিয়ে বিকেএসপিতে ভর্তি হই। আপনি এত বছর ধরে বাস্কেটবল খেলছেন, সো এই এত বছরের ক্যারিয়ারে আসলে আপনার সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত কোন ম্যাচে ছিল? আমি আন্তর্জাতিক ম্যাচ খুব একটা খেলিনি, হাতে গোনা হবে। এর মধ্যে আমার সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত বলবো আমার বয়সভিত্তিক জাতীয় দলে অনূর্ধ্ব 16-তে নেপালকে আমরা হারিয়েছিলাম। সেটা ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমরা এক পর্যায়ে হেরে যাচ্ছিলাম। শেষ পয়েন্টটা আমার আমার মাধ্যমে হয়, যেটা আমার কাছে অনেক স্মরণীয়। তার পাশাপাশি ভারতে আন্ডার 18 যে টুর্নামেন্টটা হয় আমাদের, সেখানে আমাদের টিম হিসাবে আমরা ভারতের সাথে খুবই ভালো ফাইট দিয়েছিলাম একটা পর্যায়ে, বাট শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি, বাট হেরে গিয়েছিলাম। বাট আমরা যে তাদের সাথে ফার্স্ট হাফে যে ফাইটটা দিয়েছিলাম, মানে এটা আমাদের যে টিম স্পিরিটটা ছিল সেটা একটা প্রতিফলন ছিল। কিন্তু বর্ণ, আমরা জানতে পেরেছি যে আপনি আসলে খেলাধুলার পাশাপাশি আসলে কোচিং এর সিদ্ধান্তও নিয়েছিলেন। তো খেলোয়াড় জীবনের পাশাপাশি কেন আপনি কোচিং এর সিদ্ধান্ত নিলেন? পরে সেখানে আমাকে বিকেএসপির আরেকজন কোচ রয়েছেন আকাশ স্যার, তো উনি আমাকে ফোন করেছিলেন যে বরিশালের এই ক্যান্টনমেন্টে ওরা টিম গঠন করবে, তো সেখানে একজন কোচের প্রয়োজন রয়েছে, তুই কি যেতে পারবি কিনা। তো আমি তখন সেন্ট মার্টিনে ছিলাম, আমি ঘুরতে গিয়েছিলাম। তো আমি সেন্ট মার্টিন থেকে ডিরেক্ট বরিশালে যাই। তো সেখানে আমি যখন কোচিং স্টার্ট করি, বাট উনি আমাকে অনেক হেল্প করেছিল যে কি কি করা উচিত, কি কি না, বেসিক একটা ধারণা দিয়েছিল আমাকে। তো সেই বেসিক ধারণা পাশাপাশি আমি যা শিখেছিলাম সব কিছু একটা আপনার সংমিশ্রণ দিয়ে আমি চেষ্টা করেছিলাম প্রথমবার। সেখানে আমি রেজাল্ট পেয়েছি, আমার দল রানার্স আপ হয়। এখন পর্যন্ত আমি কয়েকটি জায়গায় কোচ হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর 42 ফিল্ড রেজিমেন্টে আমি কোচ হিসাবে 2 বছর ছিলাম। তার উপর আমাদের ক্যাডেট কলেজে, ফুলঘাট ক্যাডেট কলেজ নাম শুনেছেন, সেখানে আমি কোচ বাস্কেটবল ইনস্ট্রাক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি। এরপর আমি ঢাকার আপনার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে কোচ হিসাবে দায়িত্বরত রয়েছি। আমরা তো দেখতে পেয়েছি যে বাংলাদেশে আসলে ক্রিকেট, ফুটবল যতটা জনপ্রিয় হয়ে উঠলো, এর পেছনে একটা অনেক বড় কারণ ছিল আসলে যারা শিক্ষার্থী রয়েছে তাদের একটি আগ্রহের জায়গা। তো বর্ণ, আমরা তো দেখতে পাই যে বাংলাদেশের কিছু নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মিশনারি এবং ইংলিশ মিডিয়াম স্কুল কলেজগুলোতে আমরা দেখতে পাই যে বাস্কেটবলের একটি প্রচলন রয়েছে, কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাতে গোনা কয়েকটি বাদে তেমন ভাবে প্রচলন নেই। এর কারণ আসলে কি মনে করছেন? এর প্রথম কারণ হচ্ছে যে আসলে মিশনারি স্কুলগুলো তো আপনিও জানেন আমিও জানি, তারা শুরু থেকেই তারা একটা কালচার নিয়ে আগায়। তো সেখানে তাদের কালচারের বাস্কেটবলটা একটা অংশ। তো তারা ওইভাবেই গ্রো আপ হয়, তাদের স্কুল পর্যায়ে বলেন, কলেজ পর্যায়ে বলেন। বাট আসলে আমাদের দেশে যে সরকারি স্কুলগুলো আছে, আপনার হাতে গোনা কয়েকটা সরকারি স্কুলে আপনি বড় মাঠ পাবেন।
বেশিরভাগ স্কুলের কিন্তু তথাকথিতও কিন্তু বড় মাঠ নেই বললেই চলে। তো এখানে আসলে সরকারের একটা, আমি মনে করি একটা ইনভলভ হওয়ার দরকার রয়েছে। দেশের বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাই যে ক্রিকেট, ফুটবল এবং সাম্প্রতিক সময়ে আসলে হকিও উঠে আসছে। তো এই দেশের জেলা পর্যায়গুলোতে আসলে বাস্কেটবলের জনপ্রিয়তাটা কেন আসছে না? প্রথমত হচ্ছে, আপনি যেসব গেমের নামগুলো বলেছেন, ক্রিকেট, ফুটবল আমরা খুব সহজেই খেলতে পারি, যে আমাদের মাঠে ঘাটে যে কোনো জায়গায় আমরা খেলতে দেখতে পারি। বাট হকি কিন্তু আপনি সচরাচর দেখতে পান না। আমার জানা মতে হকির যেই সিনথেটিক যে মাঠটি, এটি আমাদের বাংলাদেশে মেবি 5টা আছে মেবি, আমার আমার যতটুকু জানা। বাস্কেটবলের ক্ষেত্রে কেন হচ্ছে না? কিন্তু সেখানে আপনার আমাদের বাস্কেটবলের ফেডারেশনের নিজস্ব কোনো মাঠ নেই। তাহলে ফেডারেশনের একটি নিজস্ব মাঠ ছাড়া আপনারা কিভাবে খেলে যাচ্ছেন? আপনাদের অবশ্যই অনেক সমস্যা পোহাতে হচ্ছে। আমাদের একটা মাঠ ছিল, আমাদের ধানমন্ডিতে আমাদের একটা ইনডোর ছিল, বাট সেটি 2022 সালে ভেঙে ফেলা হয়। কি কারণে ভেঙে ফেলা হয় বা এটা পরবর্তীতে নিয়ে এটার পরিকল্পনা কি ছিল, সেটা নিয়ে আসলে আমাদের এখনো ধোঁয়াশায় রয়ে গেছে। বাংলাদেশের বাস্কেটবল ক্যারিয়ার কি আসলে ভবিষ্যতে এই দক্ষিণ এশিয়ার মধ্যে শক্তিশালী অবস্থানে যেতে পারবে বলে মনে করছেন? আমাদের আসলে একটা সুদীর্ঘ প্ল্যানের প্রয়োজন। মানে আমরা আসলে খুবই শর্টকাটে সব কিছু পেতে চাই। আমার যদি চিন্তা থাকে যে আমি বেস্ট হব, আমি আজকে ঘুমিয়ে কালকে তো বেস্ট হতে পারবো না। সেটার জন্য আমার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান প্রয়োজন রয়েছে, সেটার আবার এক্সিকিউটেরও প্রয়োজন রয়েছে। আমাদের এই প্ল্যান আর এক্সিকিউট, এই দুইটারই খুবই অভাব। এর পাশাপাশি তো আমরা শুনতে পেয়েছি যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনারা আসলে বাস্কেটবল ফেডারেশনের কাজ চালিয়ে যাচ্ছেন একটি অস্থায়ী রুমে, আসলে অস্থায়ী কার্যালয়ে। তো এই ব্যাপারটাকে আপনি কতটা উদ্বেগজনক হিসেবে দেখছেন, বা কোনো স্থায়ী সমাধান কেন আসছে না? আপনি হয়তো জানেন আমি অ্যাডক কমিটির একজন মেম্বার। তো যখন আমাদের নাম, আমি আমার নামটা দেখতে পাই, তো এরপরে আমার মাথায় চিন্তা আসে যে না, এই একটা সুযোগ এসেছে যে বাস্কেটবল নিয়েও আমি এখন কাজ করতে পারি। তো পরবর্তী জানতে পারলাম আসলে আমরা যে প্ল্যান করব বা দেশের বাস্কেটবলের সাথে কাজ করব, আমাদের কোনো চেয়ারই নেই যে আমরা বসবো। পরবর্তীতে আমাদের যিনি কমিটির কার্যনির্বাহী সদস্যরা রয়েছেন, সবার চেষ্টায় আমরা ঢাকার বিভিন্ন জায়গায় বসে আমরা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছি। পাশাপাশি বিভিন্ন কোচিং কোর্স, রেফারিং, ট্রেনিং আমরা করেছি, কিন্তু আমাদের নিজস্ব কোনো কার্যালয় ছিল না। আমরা একটা ম্যানেজ করে হকি স্টেডিয়াম মাওলানা ভাসানীতে একটি রুম পেয়েছিলাম, সেখানে আমাদের ফাইল কার্যক্রমগুলো সক্রিয় থাকে, সেজন্য আমরা একটা রুমের ব্যবস্থা করেছিলাম। পরবর্তীতে আমাদেরকে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা রুম দিয়েছিল, বাট এটা আমরা দীর্ঘদিন ধরে পাইনি, কারণ সেখানে আগে থেকেই একটি অফিস ছিল, আমার নামটা ঠিক জানা নেই। পরবর্তীতে আমরা খুবই সম্প্রতি এটা পেয়েছি। তো এখন আমাদের কাজ চলমান রয়েছে, সামনেও টুর্নামেন্ট আছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। তো গত 1.5 বছরে আপনি অ্যাডহক কমিটির একজন সদস্য ছিলেন। গত 1.5 বছরে আসলে বাস্কেটবলের উন্নতি বা বাস্কেটবলের সিচুয়েশন কতটুকু বদলাতে দেখেছেন? আমাদের দীর্ঘদিন ধরে মাঠে খেলা ছিল না, বাট আমাদের প্রথম চিন্তাই ছিল যে আমরা এসেছি, আমরা সবার আগে খেলা মাঠে গড়াবো। এখন আমাদের সবচেয়ে বড় বাধা ছিল মাঠ, কারণ আমাদের নিজস্ব কোনো মাঠ ছিল না। আমরা বিভিন্নভাবে, আমাদের সর্বজনীন একটি মাঠ রয়েছে মিরপুর ইনডোর, সরোয়ার্দী ইনডোর, যেখানে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে আমরা সেখানে বিভিন্ন টুর্নামেন্ট প্রথমে আয়োজন করার সুযোগ পাই। পরবর্তীতে আমরা আমাদের ন্যাশনালস আমরা দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত করার চেষ্টা করি, যেমন চট্টগ্রাম, আপনার যশোর। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা খেলা থামিয়ে রাখিনি, চলমান রেখেছি। দেখতে পেয়েছি যে বিগত সময়ে আসলে খেলোয়াড় যারা রয়েছে তারা তো রাজনীতিতে যুক্ত হয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আসলে বর্তমানে খুবই, আমি বলবো, কমন প্রশ্ন হয়ে পড়েছে খেলোয়াড় অঙ্গনে। আসলে খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়ানোটা আমার মতে ঠিক নয়, আমি এটার পক্ষে নই। বাট একজন খেলোয়াড়, সে খেলোয়াড় জীবন শেষ করে চাইলে সে রাজনীতি করতে পারে, এটা তার নিজস্ব সিদ্ধান্ত। সেখানে আসলে আপনি
আমরা কোনো কমেন্ট করাটা আমার মতে এটা বেআইনি, কারণ সে নাগরিক, তার অধিকার রয়েছে, সে রাজনীতি করতে পারে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব তামিমের মতো যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু আসলে রাজনৈতিক কারণে এখন বিভিন্নভাবে হেনস্থা হচ্ছেন, ইভেন খেলার সুযোগ পাচ্ছে না। তো কোনো খেলোয়াড় যদি তার খেলোয়াড় জীবন শেষ করার পরেও আসলে রাজনীতিতে যুক্ত হন, সেটা আসলে কতটুকু ইতিবাচক হতে পারে বা তাদের আসলে কাজ করার ক্ষেত্রগুলো কি হতে পারে বলে মনে করছেন? বর্তমানে আমাদের যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন, তিনিও তো আগে খেলোয়াড়ই ছিলেন, তিনি সাবজয়ী ফুটবলার ছিলেন। তিনি তার খেলাধুলা কেরিয়ার শেষ করে রাজনীতিতে যুক্ত হয়েছেন, এবং কি তিনি, আমার জানা মতে তিনি মেবি আপনার বিভিন্নভাবে হেনস্থারও শিকার হয়েছিলেন। বর্তমানে তিনি ভালো কাজ করছেন, আমি দেখছি যে খেলোয়াড়দের জন্য তিনি বিভিন্ন ধরনের ভাতার আয়োজন করছে। এটা এটা আমি বলবো যে আমরা যারা ছোট গেমগুলো রয়েছি, ক্রিকেট ফুটবল বাদে, কারণ সেখানে আপনার প্রফেশনাল লিগ আছে, সেখানে প্লেয়াররা অর্থ উপার্জন করতে পারে, বাট আমরা যারা ছোট গেমগুলো রয়েছি সেখানে কিন্তু আমাদের অর্থ উপার্জন করার সুযোগ খুবই কম। সেখানে এটা আমাদের জন্য একটা, আমি মনে করি, যুগান্তকারী পদক্ষেপ, যার ফলে আমরা আমাদের যারা প্লেয়ার রয়েছে বা আমি নিজেও রয়েছি, আমি খেলতে আরও উদ্বুদ্ধ হব যে না, আমার আসলে যদি আমি ভালো করি, জাতীয় দলে খেলার সুযোগ আসে আবারও, তখন আমি একটা আমার আর্থিক অবস্থা ভালোর দিকে যাবে। এক্ষেত্রে আসলে ক্রিকেট এবং ফুটবলের মতো গুঞ্জন শোনা যাচ্ছে যে সবগুলো ফেডারেশনের জন্যই আসলে একটি নতুন করে অ্যাডহক কমিটি করার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো বাস্কেটবলের ক্ষেত্রে এটা আসলে কতটুকু সত্য? আমিও শুনছি আপনার মতে, আমিও শুনছি, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে অ্যাডহক কমিটি আবার করার প্রয়োজনীয়তা আমার মতে দরকার নাই। এর একমাত্র কারণ হচ্ছে যে আমরা অ্যাডহক কমিটি হিসাবে যারা কাজ করছি, বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা ফেডারেশনই অ্যাডহক কমিটির আন্ডারেই চলমান, এখানে আমাদের কিছু ব্যাক পেতে হচ্ছে। এর কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে, যেগুলো আমাদের খেলাগুলোকে কন্ট্রোল করে, তারা কিন্তু আমাদেরকে পুরোপুরি স্বীকৃতি দিচ্ছে না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা অ্যাডহক কমিটি, কারণ তারা সবসময় নির্বাচিত কমিটির সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেখানে আমরা অ্যাডহক কমিটি আমাদের বিভিন্ন কার্যক্রমে তারা আসলে অ্যাগ্রি করে না। তো এটা যদি আবারও যদি অ্যাডহক কমিটির আন্ডারে জিনিসটা চলমান থাকে, এটা আমার মতে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য একটি বাধা। বর্তমান মাননীয় মন্ত্রী যিনি রয়েছেন, আমি আশা করব উনি খুব তাড়াতাড়ি আমাদেরকে নির্বাচন দেওয়ার একটা নির্দেশনা দিবেন। নির্বাচন হয়ে গেলে, নির্বাচিত কমিটি আসলে আশা করি আমাদের খেলার মান আরও বাড়বে, সেটার গতি আরও বাড়বে, চলমান প্রক্রিয়া একটা পৌঁছাবে। তো আমাদের নির্বাচিত সরকার কিন্তু বলেছিলেন যে জাতীয় দলের খেলোয়াড়দেরকে 1 লাখ টাকা করে দেওয়া হবে। তো বাস্কেটবলের একজন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে কি আপনারা সেই অর্থ পেয়েছেন কিনা? না, আসলে দীর্ঘ 2 কি 2.5 বছর ধরে আমাদের বাস্কেটবল জাতীয় দল গঠন হচ্ছে না। সর্বশেষ 2023 সালে গঠন হয়েছিল, সেখানে মালদ্বীপে বাংলাদেশ দল রানার্স আপ হয়েছিল। এরপরে এখন পর্যন্ত আপনার মেইন ন্যাশনাল টিম এখনো গঠন করা হয়নি। কেন হচ্ছে না? এর কারণ হচ্ছে ফিফা আমাদেরকে উইন্ডো দিচ্ছে না। কারণ ফিফা যদি আমাদেরকে উইন্ডো না দেয়, আসলে আমাদের খেলার সুযোগ তো আর থাকে না। আমি একটু আগে আপনাকে বলেছি যে আসলে অ্যাডহক কমিটির সাথে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলা তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো এক্ষেত্রে একজন খেলোয়াড়, একজন কোচ, দুই মিলেই আসলে আগামী 5 বছরে বাস্কেটবলকে আপনি কোন জায়গায় দেখতে চাচ্ছেন? পরিকল্পনা কি থাকবে আপনার? খেলোয়াড় হিসাবেও বাস্কেটবলটাকে দেখেছি, কোচ হিসাবেও দেখছি এখনো, এবং খুবই কম বয়সে সংগঠকও হয়ে গিয়েছি। সেখান থেকে আমি বর্তমানে বাস্কেটবলটাকে দেখছি। ওভারঅল মিলে আমি নিজেও চেষ্টা করছি এখন নিজের চেষ্টায় কিছু বাস্কেটবলের জন্য করা। তো আমার মেইন প্ল্যান রয়েছে আগামী 5 বছরের মধ্যে বাস্কেটবল যেখানেই থাকুক না কেন, আমি বাস্কেটবলের নতুন করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেতে চাই। আমি অলরেডি সেটা নিয়ে কাজ করা শুরু করেছি, খুব শীঘ্রই আপনারা দেখবেন। ধন্যবাদ বর্ণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।